যে শয়তান সে আজীবন আজীবন এই ইতিহাস পরম্পরায়। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ কার্ড থাকবে যতদিন পর্যন্ত জামায়াত ইসলামী তাদের নিঃশর্ত অপরাধ স্বীকার করবে। এই রাজনৈতিক কার্ডটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতের লোকজন ফৌজদারি অপরাধে জড়িত ছিল, কোনো সন্দেহ নাই। তারা কোলাবরেট করতে গিয়ে নানা রকম মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত হয়েছিল। জাহিদ যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু এখানে কিছু অ্যানোম্যালিজ আছে। সেই অ্যানোম্যালিজে আমরা না আসি, আগে আমরা এই জায়গায় যাই যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়। কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ। অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল। এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে? তারা এই যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলেছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছে। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই। ইসলামের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করলে বলে হানাদার। নাম বলে না, ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইলো নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে। তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারে কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন। নিশ্চয়ই আছে। নাম বলে না, কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না। এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো মানে আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে। কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন, নাহলে তিনি শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধ তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? এই পরিপূর্ণ ঘাপলা নিয়ে আবার জাহিদ দাবি করেছেন এটাই হচ্ছে অ্যানিমলি, যে ওরা মাপ চাবে। মাপ কোথায় চাবে? অপরাধ কি করেছে এটাই তো বলে না। মাপ চাবে কিসের জন্য? আগে তো অন্যায় স্বীকার করতে হবে, মাপ তো পরের কথা। মাপ চাইলে কি মাপ হয়? গণহত্যার মাপ হয় কি করে? না, ওটা তো হয়ই না। কিন্তু তারপরে ধরেন, এটা তো আপনি বলবেনই, আমিও বলি। প্রথম কথা হচ্ছে মাপ চাইলেন, মাপ চাইলে মাপ হবে? তাহলে তো যে কোনো একটা কিছু করে এসে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে, সরি। 24-এর ঘটনা, হ্যাঁ, তাহলে তো ভালো। তাহলে ওনাদেরকে যদি মাফ করে দেওয়া যায় তাহলে তো 24 সালে মাফ করে দেওয়া যাবে, তাই না? তো একই ধরনের অপরাধে ধরেন একদল মাপ পাবে, আরেক দল মাপ পাবে না, এটা তো হবে না। তার মানে বিরাট একটা অ্যানোমালি আছে, একটা আইনি জটিলতা আছে। আজকে আজিজ ভাই তো যথার্থই বলেছেন যে একটা আইন হয়েছে, যে আইনটা আবার উপদেষ্টা সাহেব করে গিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, যারা দুষ্টু কাজ করে, মানে উপরে বসে থেকে দুষ্টু কাজ করে, তারা উপদেষ্টা। হ্যাঁ, আর তারা তো গোটা জাতির উপদেষ্টা হয়েছিলেন। তো এমন দুষ্টু কাজ করেছেন, একটা চুক্তি করে গিয়েছেন না আমেরিকার সাথে, আধিপত্যবাদ বলে চিল্লাচিল্লি করেন। এই চুক্তিটা কি? এবং এই চুক্তির মধ্যে এটাও আছে, এটার বিরুদ্ধে বড় লেখা আছে এটা নিয়ে। হ্যাঁ, আজিজ ভাই এটা নিয়ে লিখেছেন, আমরা কথা বলেছি, আপনার মনে আছে? চুক্তিটা হয়েছে সেদিন এখানে কথা বলেছিলাম তো, এবং ওই চুক্তি তখন প্রকাশিত হয় নাই। যতটুকু জেনেছিলাম ততটুকু নিয়ে কথা বলেছিলাম। কেন বলেছিলাম?
এই যে সংসদে এতদিন সনদ অনেক কিছু নিয়ে ওনারা অনেক গল্প করলেন, কথা বললেন, তর্ক করলেন, একটা দিন সরকারকে প্রশ্ন করেছেন যে এই চুক্তিটার ভবিষ্যৎ কি হবে? কারণ ওই বেলায় সব ঠিক, গাড়ির বেলায় সবাই টেবিল চাপড়ায়। হ্যাঁ, গাড়ি দিতে আপত্তি নাই, গাড়ি নিতে আপত্তি নাই, কারণ আগে তো গাড়ি কিনতে হতো। এখন তো সরকারের টাকায় বলবে ইউএনের চেয়ে ছোট গাড়ি নিব না, মন্ত্রীর চেয়ে ছোট গাড়ি নিব না, ওর চেয়ে ছোট নিব না, ওর চেয়ে ছোট নিব না। ছোট গাড়ি নিবে না, কেমনে ছোট গাড়ি নিবে? এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা বোনেরা, তারা যে আন্দোলনের পরে, যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না? এই গাড়িগুলো আমরা দেখেছি না, প্রাডো, তারপরে নোয়া, তারপরে আলফার্ড, তারপরে অনেক গাড়ির আমি নামও জানি না ভালো করে, দূর থেকে চিনি না। আমি গাড়ির নাম জানি আসলে, কারণ এইসব গাড়ি দেখে দেখে আমরা এইসব গাড়ি দূর থেকে দেখে। আজিজ ভাই একটি গাড়ির নাম ভিএট হচ্ছে ইঞ্জিনের সাইজ, মানে যে গাড়িতে ভিএট সিলিন্ডার থাকে সেই গাড়িকে ভিএট বলে। বড় গাড়ি আর কি, বিরাট গাড়ি, বিরাট ইঞ্জিন, ট্রাকের চেয়ে বড়, কিন্তু জানেন ট্রাকের চেয়ে বড়। এই যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? তো মুশকিল কোথায় বুঝতে পেরেছেন? অ্যানোমালি আছে। তার মধ্যে হচ্ছে যুদ্ধাপরাধ থেকে সরাসরি মাপ পেয়ে এমপিও তো হয়ে গিয়েছে। কিভাবে বিচার করবেন এখন? পারবেন? পারবেন না তো। কেমনে পারবেন? অতএব এটা থেকে যাবে। থেকে যাবে কেন? কারণ এটা একটা মজার খেলা আর কি। এই খেলায় কোনো জয় পরাজয় নাই এখন, কারণ জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে 71 সালে। এখন যারা জিতেছে আর যারা হেরেছে তাদের পরের জেনারেশন ক্ষমতায়, অথবা তারও পরের জেনারেশন, এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা, তারা রাজনীতি করছেন। এখন তাদের কাহিনীটা কোথায় বুঝতে পেরেছেন? তারা এখন যার যার মতো করে ইতিহাসটা তৈরি করতে চায়, এবং এই জন্য নাম বলবে না কিন্তু শহীদ পরিবারের সন্তান, নাম বলবে না কিন্তু কার সাথে যেন যুদ্ধ করেছে। এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এটা কেন জানেন? তারা ইতিহাসকে এইভাবে একটা ধোঁয়াশার জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এইখানে আই উড ডেফিনেটলি মেনশন দিস গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ইতিহাসের কোনো বিকল্প নাই, এবং ইতিহাস যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি সেই জায়গাতে তারা জায়গাটাকে নিয়ে যেতে পারেন, ইতিহাসে যার যার জায়গাতে তাকে তাকে রেখে দিতে পারেন, লাইক এ পাজল, যে টুকরাটা যেখানে সেই টুকরাটা সেখানে বসিয়ে দিলে ছবিটা তৈরি হয়ে যাবে, এবং ওই ছবি আর কেউ তখন ভাঙতে পারবে না। ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা না করে ইতিহাসে যা হয়েছিল সেটাই যদি আমরা সবাইকে জানিয়ে দিই, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না। যার যার জায়গা নির্দিষ্ট হয়ে যাবে, যে যেখানে সেখানেই থাকবে। আপনি যতই চেষ্টা করেন, ওই যে দুর্গার মূর্তির পায়ের তলে অসুর চিত হয়ে রয়েছে, অসুর চিত হয়ে থাকবে, অসুরের চেহারা যেখানেই বদলাক ও অসুরের চিত করা থাকবে। শয়তানের দিকে আমরা পাথর মারি না, আমরা দেখেন, আমরা আমাদের মুসলিম ধর্মের বিশ্বাসে আমরা শয়তানের দিকে পাথর মারি। আপনি চিন্তা করে দেখেন তো, এই পাথর কিন্তু মারতেই হবে, এবং ও মারা খাবেই ওইখানে পাথর। তো যে শয়তান, সে আজীবন আজীবন এই ইতিহাস পরম্পরায় এই পাথর ছুঁড়ে মারবে লোকে। তুষার ভাই একটা জায়গায় বলছিলেন যে এই বিতর্ক চলতেই থাকবে, বা পাথর মারার ঘটনার উদাহরণ দিচ্ছিলেন যে পাথর খেতেই হবে, চলতেই থাকবে। তাহলে আপনি কিভাবে দেখছেন? না দেখেন, হজ যতদিন থাকবে, হজ করতে গেলে পাথর মারে না, পাথর না মারলে হজ হবে না, অংশ হবে, পুরো পাথর মারতেই হবে, এটা ঠিক। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, 71 সালের পরে আজ পর্যন্ত আমরা স্বাধীনতার ইতিহাসটা লিখতে পারি নাই, সবার কাছে গ্রহণযোগ্য ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার কিন্তু লেখার চেষ্টা করেছেন, হাসান হাফিজুর রহমান 16 খণ্ডের একটা ইতিহাসও লিখেছিলেন, অনেকটা নির্মমভাবে লিখেছেন, কিন্তু সেটা আমরা গ্রহণ করে জাতির কাছে গ্রহণ করতে পারে, এবং ওইভাবে গ্রহণ করানোর চেষ্টাও করি নাই। কিন্তু আপনার খেয়াল করে দেখেন, শেখ হাসিনা সবসময় জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী কার্ড ব্যবহার করেছে। এখন মিশ্র কার্ড, আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি দাঁড়িয়ে গেছে, তারা সংসদে আছে। এখন ধরেন মুক্তিযোদ্ধারা, এই যে ধরেন ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলল না যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা গণহত্যাকারী, এবং যারা বলে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের, শহীদ পরিবারের সন্তান, এটা বলার পরে সে আরেকটা অপরাধ করলো। কিন্তু এটা বলার লোক যদি একসময় শেষ হয়ে যায়, ধরেন আগামী 10 বছর পরে এই মুক্তিযোদ্ধা কেউ বেঁচে থাকবে না, হ্যাঁ, তখন তো ইতিহাস যদি চলে যায় এই মুক্তিযোদ্ধা বিরোধীদের হাতে, তাহলে তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতেও পারে। আমি কিন্তু তুষারবার সাথে এই জায়গায় বলছি। তবে আমার বক্তব্য হচ্ছে, এটা বাংলাদেশ, সৃষ্টি হয়েছে বাংলাদেশ, ভাষা
তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে রক্ত দিয়ে। এই ইতিহাস কিন্তু মোশা খুব কঠিন, খুবই কঠিন। বাংলা ভাষায় যতদিন কথা থাকবে ততদিন কিন্তু বাংলা ভাষার আন্দোলনের কথা বলবে, অলিয়াদের কথা আসবেই। এবং ইতিহাসে অলিয়াদকে বাদ দিয়ে বাংলা ভাষা লেখা যাবে না। সে তো কমরেড মতিন, তাদের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। ৭১ মুক্তিযুদ্ধে যদি লেখেন তাহলে ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধুকে সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটাও ঠিক। তারপরে সেক্টর কমান্ডাররা, প্রধান সেনাপতি ওসমানী, এদের নাম মুছে দিতে পারবেন না, তো কোনো দিন পারবেন না, যতই চেষ্টা হোক না কেন। কোনো না কোনোভাবে এটা বাংলাদেশ থাকলে এটা মানতেই হবে। সুতরাং এখনই সময় যে আপনি মুক্তিযুদ্ধ গুপ্ত রাজনীতি যে করে, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। এই দলের ভিতরে যে কেউ রাজনীতি করার সুযোগ পাবে। সুতরাং এই দলটা, তারেক রহমান দীর্ঘদিন ১৭ বছর আপনার লন্ডনে থেকেছে, সে হলো বিলেতি বাংলাদেশের লোক, বিলেতে থেকেছে, বিলেতের কালচারে মানুষ। সে এসে পড়েছে এমন লোকের হাতে যারা বাঙালি, যারা আমরা কেউ সৎ চিন্তা করি না। আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়ার সময় আপনার অ্যাসিড থ্রোয়িং ছিল, এটা মহামারী আকার ধারণ করেছিল। তিনি আইন করলেন, বন্ধ হয়ে গেছিল যে মৃত্যুদণ্ড এবং অঙ্গহানি হলে যাবজ্জীবন, বন্ধ হয়ে গেছে। এখন আর অ্যাসিড থ্রোয়িং নাই। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আইন হয় না কেন? দুর্নীতির বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট সহ আইন হোক। আপনি দেখবেন এই যে যেমন তেলের লাইন লাগতো, এখন তেলের লাইন নাই, কারণ জিপি বসায় দিছে। এখন আপনি যদি পেট্রোল পাম্প যদি স্টক করে তাও ধরা পড়বে, আর আমি যদি গাড়ি একবার তেল নিয়ে আবার ঘুরায় তেল নেই, আমি আবার ধরা পড়বো। এখন আর তেলের লাইন নাই। সুতরাং ওই আগে যে রেশনিং করছে ওই সমস্যাটা তৈরি হয়ে সব গোয়েন স্টকে চলে গেছে। বাঙালি চরিত্র আপনার 55 বছরে পড়লো, জাতি আমরা গঠন করতে পারি নাই, এখনো বাংলাদেশকে স্বীকার করতে পারি নাই। সুতরাং বাংলাদেশকে স্বীকার করাতে হলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করাতে হলে যা করতে হয় তাই করা উচিত। এই সরকারকে অন্তত ইতিহাসটাকে দাঁড় করানো উচিত এবং গুপ্ত রাজনীতি বন্ধ করা উচিত। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থা কেন থাকবে বলেন? কিভাবে গুপ্ত রাজনীতি বন্ধ করা যাবে আজিজ ভাই? এটা কঠিন, তবে বিএনপির বড় বড় নেতাদের আমব্রেলার ভিতরে গুপ্ত রাজনীতিবিদ আছে এবং বিএনপির পদধারী গুপ্ত সবসময় তো সব আমলে তো এটা দেখা যায় আছে। আওয়ামী লীগের ভিতরে ছিল না? এই যে ডাকসুর ধরেন, কেউ শিবির ছিল ডাকসুতে, কেউ জানে নাই। ইলেকশনের আগে স্বতন্ত্রভাবে ইলেকশন করলো, তারা জিতলেও তখন বলছে তারা রাজনীতি করবে না। তারপরে এখন তো দেখা যায় ভিপি সাদিক কায়েম তো তুমুলভাবে সরকারের সমালোচনা করে, ফটোকার্ড বানায়। আপনারা দেখেন আপনার প্রধানমন্ত্রী তার আপনার আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয়। সুতরাং আমি বলবো যে এই গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতি রাখা হয়। আইন হয়েছে, একদিকে খারাপ না, আরেকদিকে আমি বলছি এটা ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। এই যে সন্ত্রাস বিরোধী আইন হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারপরেও আমি বলবো যারা গুপ্ত রাজনীতি করে তাদেরকে জঙ্গি কাতারে ফেলা উচিত। জঙ্গিদের যেভাবে শাস্তি হওয়া উচিত, গুপ্ত রাজনীতি যারা করে তাদেরও সেই একই শাস্তি হওয়া উচিত। জি, আজিজ ভাইয়ের বক্তব্য শুনছিলাম, আমি তো সবার কাছে আসতে চাই আবার। তো সবাই গুপ্ত রাজনীতি বন্ধ করা আসলে কিভাবে যায়? গুপ্ত রাজনীতি আসলে বন্ধ করা খুব কঠিন, কেননা আপনি তো লুকিয়ে আছেন, ওপেনই আছেন। আপনি বললাম যে আমি পাল্টে গেছি, সব ঠিক আছে, আমি আপনার সাথেই আছি, আমি আর কোনো দিকে নাই। ওটাই তো গুপ্ত। আপনি এই মুহূর্তে কোনো একটি সাজ নিয়ে বসে আছেন। ছোটবেলায় আমরা একটা গল্প পড়তাম, এক বহুরূপী, মানে যে কিনা বিভিন্ন চেহারা ধারণ করে, সে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে বাঘ সেজে। সবাই তারা মনে করে যে আসল বাঘ ঢুকেছে, পরে বের হয় যে না, সে আসলে বাঘের কাপড় পরে, খেতে পায় না বেচারা। একটা গান আছে ডোরা কাটার দাগ। হ্যাঁ, এরপর একটা গানও তো আছে। বহুরূপী নামে গল্পটাই ছিল আমাদের ছোটবেলা, আমাদের টেক্সট বুকে ছিল। করুণ পরিণতি হয় কেউ বহুরূপী, কারণ সবাই তাকে প্রহার করতে থাকে বাঘ ভেবে, আসলে সে খেতে পায় না বলে ওখানে ঢুকেছিল। একটা করুণ গল্প। তো এই গুপ্তরা কি করে? গুপ্তরা একটা উদ্দেশ্য নিয়ে আরেকটা রাজনৈতিক দলে ঢুকে সেই রাজনৈতিক দলের চেহারা নেয়। ধরেন যে কিনা অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মীয় লেবাস পরবে, সে ওই রাজনৈতিক দলে ঢুকে জামা কাপড় বদলে ফেলে সে একটা অন্যরকম বেশ ধারণ করে। এরকম এই মুহূর্তে গুপ্তটা উঠেছে কোথায়? গুপ্ত লুকিয়ে ছিল কোথায়? যারা
অত্যন্ত গর্বের সাথে বেরিয়ে এসে বলেছেন যে আমি গুপ্ত ছিলাম। তারা কি করছিলেন গুপ্ত অবস্থায়? স্লোগান দিচ্ছিলেন ফ্যাসিবাদের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন স্বৈরতন্ত্রের পক্ষে, স্লোগান দিচ্ছিলেন ভুয়া নির্বাচনের পক্ষে, ভুয়া নির্বাচনের বিজয়কে উদযাপন করছিলেন। তার মানে কি? তারা অভিনয় করছিলেন। তো একটা গান আছে আজাদ রহমানের সুর করা, হ্যাঁ, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় মানুষকে কি দেখে চিনবে বলো। এই জন্য গুপ্ত খোঁজা খুব কঠিন, কারণ মানুষকে আপনি কি দেখে চিনবেন, কিভাবে চিনবেন? যে কিনা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সাথে বসে বসে ইনায় বিনায় গল্প করে উনি তার আদর্শ এসব বলে, সে হঠাৎ করে ওনারা অনেক গালি দেয়। তো ব্যাপারটা কেমন না? আমরা যখন সমালোচনা করা জাফর ইকবালের সমালোচনা কিন্তু তখনই করেছি। আমি তখনই বলেছি যে এই ফরিদ বাঁচাতে উনি যে শরবত খাওয়ালেন, আমি শরবতের নাম দিয়েছিলাম শরবতে জাফরি। মানে মানুষকে আপনি এক কথা বলে শরবত খাওয়াচ্ছেন, কিন্তু কাজটা হচ্ছে না, প্রতারণামূলক শরবত। আপনার মনে আছে ফরিদ সাহেব? জাফর স্যার হয়তো মনে দুঃখ পাবেন আজকে এটা দেখলে, কিন্তু কথা তো ঠিক। ওনার তো দরকার ছিল না ফরিদের অপসারণ হবে এই কথা বলে শরবত খাওয়ানো। তো আমি এটা নাম দিয়েছিলাম শরবতে জাফরি। হ্যাঁ, তো এরকম ওই সময় যারা লুকিয়েছিলেন, হ্যাঁ, তারা যদি এখন বের হয়ে এসে বলেন যে না আমিও তো স্যারের পিছন পিছন গিয়েছিলাম, স্যারের সাথে ছিলাম, আছে কিন্তু এরকম, জানেন, আমি দেখেছি। একেবারে ইনায় বিনায় উনি তার কত বড় আদর্শ এটা বলছে, এখন বলে যে না উনি এনেবলার, আমি ভালো। তো এই যে উনি এনেবলার আমি ভালো, এরা আবার একসময় প্রবল পরিমাণে একেবারে ধর্মীয় লিবাস পরতো, হঠাৎ কেটস পরে, জিন্স পরে, বেশ একটা। এটা কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য না? এটা চারিত্রিক বৈশিষ্ট্য না, এটা লোভের রাজনীতি, একদম সোজা কথা। সব জায়গায় তো দেখি আমরা এটা যে আমি লোভের আমি রাজনীতি। আপনার লোক, এটা লোভের রাজনীতি। হ্যাঁ। পরে দেখা যায় সারা এবার আসেন। অন্য অনেকের এই লোক। গুপ্ত রাজনীতির কারণ কি? প্রথম হচ্ছে গুপ্তকে তারা জায়েজ করে কিভাবে? প্রথমে বলে কি স্বৈরাচার আমাদেরকে মার দিত, তাই আমরা লুকায় ছিলাম। তো তাইলে আপনারা আন্দোলন করলেন কখন? আপনারা 16 বছর স্বৈরাচারকে এনেবলিং করে যখন নিজের একটু দাঁত গজিয়েছে তখন বাপের বাসা কামড় দিয়েছেন। ব্যাপারটা সেরকম হলো না। আহমদ সফার একটা সুন্দর লাইন আছে যে একটা প্রাণী নাকি দাঁত গজালে প্রথমে বাপকে কামড়ায়। তো তাহলে 16 বছর থাকলেন লুকিয়ে। তারপর দ্বিতীয় কথা, আপনারা যে বলেন যে চুপ করেছিলেন কেন, আপনি এনেবলার, চুপ করে থাকা একটা অপরাধ। আচ্ছা, আপনাদের না হয় 16, 17, 18 বছর বয়স, আপনাদের বাপ মার বয়স কত? চুপ করেছিল কেন 18 বছর? আপনার বাপ মা কি করতেছিল? আপনাদের বাপ মা চুপ করে আপনাদেরকে বড় করতেছিল? বলে না কিন্তু। অতএব এই গুপ্ত রাজনীতির বড় ব্যাপার হচ্ছে নিজেদেরকে লুকিয়ে রেখে সুযোগ মতো সময়ে ঝোপ বুঝে কোপ মেরে, ঝোপের ভিতরে যাই থাকুক সেটা হাসিল করা। এই ঝোপ বুঝে কোপ মারার রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। যে কিনা সত্যিকারের রাজনীতি করবে সে রাজনীতির জন্য জেল জুলুম হুলিয়া ফেস করবে, সে রাজনীতি করতে এসেছে ভাই। আমাদের মতো তো না, টক শোতে আসে, আমাদের বাক স্বাধীনতার জন্য আমরা আসি। আপনি বলে দেন বাক পরাধীন, আমরা কেউ আসবো না। বাক পরাধীন জাতি তো বাক পরাধীন, কিন্তু আমরা তো বাক পরাধীন জাতির মধ্যেও আমরা কথা বলেছি, বলি নাই? আপনি জানেন অন্তত। জি। তো আমরা তখন বাক পরাধীন জগতে কথা বলতে পারলাম। আপনাদের আব্বা আম্মা কি করছিল? আপনাদের আব্বা আম্মা কথা বলে নাই কেন? তাদের ফেসবুক ছিল না? আপনাদের ফেসবুক কোথায় ছিল? আপনাদের ফেসবুকে তো আমি দেখেছি রব্বানিকে ভাই ডেকে ডেকে আপনারা বক্তৃতা দিচ্ছেন। তো এগুলো বলার সময় মনে থাকতে হবে। তো এইটা হচ্ছে একটা গুপ্ত। দ্বিতীয় হচ্ছে স্বৈরতন্ত্রের সুবিধা নেয় তারা। গুপ্ত অবস্থা থাকার সময় ওইটা খায়, গাছের আগারটা খায়, তারপর তলারটা কুড়াতে আসে, এইটা। তৃতীয় হচ্ছে এদের কাজই হচ্ছে যে নিজস্ব একটা এজেন্ডা থাকে। এরা গুপ্ত হয়ে ঢুকে হচ্ছে, এরা ওই যে বড় একটা সেগুন গাছের খাটের মধ্যে, যে মানে সেগুন কাঠের খাটের মধ্যে দেখবেন একটা ঘুন পোকা ঢুকে ক্যাঁকো শব্দ করে। যখনই কিনা খাটে মানুষ এসে বসে চুপ করে থাকে, একটু পরে আবার ক্যাঁকো শুরু করে। মানুষ বসলে শব্দ করে না। হ্যাঁ, গুপ্ত হচ্ছে ওই রকম ঘুন পোকার মতো। একটা বড় রাজনৈতিক দলের মধ্যে ঢুকে তারা তাদের আদর্শ সাধন করার যে চেষ্টা করে, শুধু তাই না, ওই রাজনৈতিক দলের মধ্যে বহু নেতাকর্মীকে বিভ্রান্ত করে। এবং এইটা করে তারা কি করে জানেন? মূল রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে। গুপ্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গুপ্ত সাধারণ মানুষের যে রাজনীতি মানুষ বসে এই টং দোকানে চা খেতে খেতে করে, যেটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য ছিল। রিক্সাওয়ালাও বসে, আজিজ ভাইও বসে, তারপর দুজন মিলে চা খেতে খেতে রিক্সাওয়ালা কিন্তু বলে, আজিজ ভাই আপনার টক শো দেখছি, আপনি যেটা বলছেন এইটা হচ্ছে আমাদের রাজনীতি, যেটা সাধারণ মানুষ করে, তারপরে ভুলে যায়। গুপ্তওয়ালারা কি করে জানেন? ওই টং দোকানে বসে চুপ করে বসে থাকে, তবে জায়গা মতো গিয়া বলে, আজিজ সাহেব কি বলে জানেন, ওনার একটু ধরে নেন। আনিস আলমগীরকে কারা ধরে নিয়ে গেছিল? কার নির্দেশে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল? এটার উত্তর দিবে কেউ? কার নির্দেশে তার নামে ভুয়া মামলা দেওয়া হয়েছিল? এই যে আরো যে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল,
আবু আলম শহীদ খান সহ যাদের নামে ভুয়া মামলা, মিথ্যা মামলা, মানে এগুলো যে দেওয়া হয়েছিল কার নির্দেশে হয়েছিল? এই লোকগুলো কিন্তু গুপ্ত। এদের আবার একটা নতুন নাম দিয়েছেন তারা, ডিপ স্টেট, গভীর রাষ্ট্র। না, এরা গুপ্ত রাষ্ট্র। এবং এই যে গুপ্ত রাষ্ট্র, গুপ্ত রাজনীতি, গুপ্ত কথাবার্তা, এরা আমার আপনার মধ্যে বসে থাকবে, তারপর বসে থেকে চুপচাপ শোনে। এরা হচ্ছে রাজনীতির জন্য সবচেয়ে দুষ্ট ক্ষত, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এরা হচ্ছে রাজনীতির ক্যান্সার। এরা বসে থাকবে আপনার পাশেই। এবং খুব মজার ব্যাপার জানেন, আমি একটা খুব চমৎকার জিনিস দেখেছি ফেসবুকের মধ্যে, সাজ্জিস আলম বলছে আপনার পাশেই লুকিয়ে আছে, এরকম কিছু একটা বলছে। গুপ্ত এটা মজা, গুপ্ত কিন্তু এটা বলবে আপনাকে, বুঝছেন? গুপ্তের একটা সুন্দর উদাহরণ দিই। গুপ্তের উদাহরণ তো খন্দকার মোশতাক। আপনার একটা মজার জিনিস বলি, অসমাপ্ত আত্মজীবনী যারা পড়েছে তারা জানে, ওইখানে উনি লিখছে ওই জেলখানার বিভিন্ন জায়গাতে, ওনার তো 2টা বই আমাদের এখানে পাবলিশ হয়েছিল, তো যে কোনো একটা বইয়ের মধ্যে আছে যে মোশতাক সাহেব একটু বড় লোক মানুষ, ভালো খাবার ছাড়া খাইতে পারে না, এই জন্য নাকি উনি বলতেছে পরিবারকে একটু ভালো খাবার যেন তার জন্য পাঠায়। আপনি বুঝতে পারেন গুপ্ত কি করে? গুপ্ত আপনার বাড়ির ভালো খাবারটা নিজে খায় বসে বসে। হ্যাঁ, এইটা হচ্ছে গুপ্তের ব্যাপার। এবং এইটা করতে করতে কোথায় গিয়েছিল আপনি বুঝতে পেরেছেন। বাংলাদেশ লন্ডভন্ড করে যাতা অবস্থা করেছিল, ওইখান থেকে উদ্ধার করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আসতে হয়েছিল। উনি কি ইচ্ছা করে রাজনীতিতে আসছিল? এই গুপ্তরা করে কি, এই ধরনের বহু কাণ্ড ঘটায় এবং তারপরে গুপ্ত বসে থাকে এবং হঠাৎ বের হয়ে বলে কি আমি তো আপনার দলে ছিলাম, আপনার দলে ছিলাম কিন্তু ওনার দলে লুকিয়েছিলাম। আমি মনে করি এই যে আজিজ ভাই যেটা বলেছেন যে গুপ্তদের শুধু আবিষ্কার করে না, গুপ্তদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ সংগ্রহ করে গুপ্তদের রাজনীতি আগে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। কেউ যদি বের হয়ে বলে আমি গুপ্ত ছিলাম, শুধু এইটা বলার কারণে তাকে নিয়ে যেতে হবে। গুপ্ত থাকতে পারবেন না। আপনি ছিলেন একটা আদর্শ, আপনার আদর্শ বদল হয়েছে, এটা বলতে পারেন আপনি। আপনি এটা বলতে পারবেন না আমি সবসময় ওখানে ছিলাম কিন্তু আমি কিছুদিনের জন্য ওখানে লুকিয়েছিলাম, এটা বলবেন কেন? আপনাকে বলতে হবে যে আমি ওনার ছিলাম, আদর্শ বদল হয়ে গিয়ে আমি জাকিরের দলে এসেছি, এটা বলেন। ওপেন হন। আমি ওখানে ছিলাম, হ্যাঁ, আমি ওখানে এখানে যখন ছিলাম আমি বুঝি নাই বা বুঝেছি, আমি করেছি, এখন আমি বুঝতে পেরেছি, আমি এখানে এসেছি। ব্যাখ্যা করেন। ইয়েরা করে নাই, অতীতের রাজনীতিবিদরা দল বদলায় নাই। ভাসানী ন্যাপের মশিউর রহমান সাহেব চলে আসে নাই জিয়াউর রহমান সাহেবের দলে, কিংবা বহু মুসলিম লীগের লোকজন মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ তৈরি করে নাই। তো গুপ্ত থাকার দরকার হয় নাই, তো ছিল মুসলিম লীগ, বনিবনা হয় না, একটা দল বানাইছে, অসুবিধা কি? জি। তো